নমস্কার। উপস্থিত হয়েছি শিল্পী ক্রিয়েশনসের প্রিয় শো নিয়ে। কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকেন যারা সমাজের গর্ব, দেশের গর্ব, আমাদের ভীষণ কাছের, ভীষণ ভালোবাসার প্রিয় মানুষ। আজ সেরম একজন ব্যক্তিত্বকে নিয়েই আমার কথা। আজকে যার সাথে গল্প করতে এসেছি তার কোনো ইন্ট্রোডাকশন দেবার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। স্বর্ণযুগ থেকে বর্তমানেও চলচ্চিত্র জগতে যার গৌরবময় অবাধ বিচরণ, দর্শকদের মনের মণিকোঠায় যার অবস্থান, সেই প্রিয় রত্নাদির সাথেই আজকে আমাদের গল্প। রত্নাদি নমস্কার। নমস্কার। শিল্পী ক্রিয়েশনসে আসার জন্য তোমাকে অনেক অনেক স্বাগত। আমারও খুব ভালো লাগছে তোমার সঙ্গে কথা বলে। দিদি, তুমি তো মানে একজন বিশিষ্ট নামকরা খ্যাতনামা অভিনেত্রী। আমরা জানতে চাই যে এই অভিনয় জগতে তোমার পদার্পণ হলো কিভাবে, মানে হঠাৎ করে নাকি তোমার ইচ্ছা ছিল? সেইটা যদি শিল্পী ক্রিয়েশনস এর দর্শকদের সাথে একটু শেয়ার করো। না গো, তা না। কারণ আমি যখন ৮ বছর বয়সে আমি ইন্ডাস্ট্রিতে ঢুকেছি, তখন আমার কোনো বোধই ছিল না। আমাকে খুব কষ্টের সঙ্গেই ঢুকতে হয়েছে। কারণ আমাদের তখন ভীষণ অবস্থা খারাপ। আমার বাবার মাথা খারাপ হয়ে গেছে। বাবা বাড়িতে থাকতেন না। আমরা ২ দিদির বিয়ে হয়ে গেছে। আমি, আমার দাদা আর মা। খাবো কি? তখন গীতাদি মাকে বলল, আমার গীতাদি হচ্ছে আমার এক দিদির ননদ। গীতাদি তখন মাকে বলল যে মাসিমা, আপনি বরঞ্চ শৈল আর মাটুকে অভিনয় করতে দিন, কারণ আপনি সংসার চালাবেন কি করে। তখন মা বললো হ্যাঁ, সে তো করতেই হবে। তখন আমার ৮ বছর বয়স। আমার দাদা আমার থেকে ৩ বছরের বড়। এই আমাদের প্রথম বড়দি নিয়ে এলো থিয়েটার করাতে। থিয়েটার বলতে তখনকার দিনে খুব অ্যামেচার শো হতো। মানে ক্লাবে শো হচ্ছে, এখানে হচ্ছে, ওখানে হচ্ছে। তেমনি প্রথম আমার মানে স্টেজে ওঠা, সেটা হচ্ছে আলু পোস্ত আছে। আলু পোস্ত তো না, ওটা কি বলে, পোস্ত, ওই যে যেখানে পাইকারি জিনিসপত্র বিক্রি হয় বড় বাজারে। পোস্তা বাজার। হ্যাঁ হ্যাঁ, আলু পোস্ত বলছি। ওই পোস্তা বাজারে একটা নাটক হলো শাহজাহানে বড়দি আমাকে নিয়ে গেল, শেখালো স্লিপার। শাহজাহানে দাঁড়ার ছেলে, ছোট ছেলে স্লিপার। এই প্রথম আমি স্টেজে উঠলাম, উঠে পাঠ করলাম। আর তখন আমার কিরকম স্বভাব ছিল, ছোটবেলাতেই আমাকে যা শিখিয়ে দেবে আমি তাই করে দেবো। তা বড়দি আমাকে যেরকম যেরকম শিখিয়ে দিল সেরকম আমি পাঠ করলাম। ওই প্রথম শো করে, কিন্তু তখনকার দিনে খুব মেডেল দিত তো। তা আমি বাচ্চা এরকম শো করলাম, সবার ভালো লাগলো বলে আমাকে একটা মেডেল দিয়েছিল। সেই মেডেলটা এখনো আমার কাছে আছে। তাই প্রথম দিন প্রথম শোতে করে আমি একটা মেডেল পেয়েছিলাম। তারপরে ধরো বড়দি বললো যে রংমহলে তখন প্রফেশনাল থিয়েটার চলে, রংমহলে গিয়ে দেখা করো। মাকে বললো নিয়ে যান ওদেরকে, ওখানে নতুন নাটক হচ্ছে আর বাচ্চা ছেলে খুঁজছে, আপনারা ওকে নিয়ে যান ওকে। তখন আমার দাদা প্রথম চান্স পেলো নহবত, এই নয় তখন ওটা হচ্ছিল কথা কও বলে একটা নাটক। কথা কওতে দাদা কাজ করলো। তা আমি তখন দাদার সাথে যেত বলে আমিও যেতাম। তারপরের নাটকটা হলো সলিল সেনের স্বীকৃতি। তাতে আরেকটু বাচ্চা ছেলের দরকার। তা আমি তখন বাচ্চা ছেলের পাঠ করতাম তো। তা আমাকে তখন এই ছেলের পার্টে নিল। এই আমার বলতে গেলে পুরো ইন্ডাস্ট্রিতে ঢোকা হলো। এই তখন ধরো প্রফেশনাল থিয়েটারে ঢোকা মানে একটা বিরাট ব্যাপার। এই প্রফেশনাল থিয়েটার মানে সপ্তাহে ৩ দিন করে শো। এই এখানে সরজুবালা, জহর রায়, জহর কাকু, হরিধন কাকু, সব বড় বড় আর্টিস্টরা আছে, সাবুদি, সাবিত্রী চ্যাটার্জি, এদের সবার সাথে আমি তখন আস্তে আস্তে অভিনয় করতে লাগলাম। এই আমার অভিনয় শুরু হলো। ওইখানেই সরজুমা আমাকে প্রথম বলল যে তোকে বিজয় দা আছে, বিজয় বোস আমাদের ডিরেক্টর ছবির, তোর রাজা রামমোহন ছবি করছে, তা আমি বলেছি তোর কথা, তুই ওখানে পাঠ করবি, তোকে কাল ন্যাপতাদা এসে বাড়ি থেকে নিয়ে যাবে। ন্যাপতাদা হচ্ছে আমাদের প্রোডাকশন ম্যানেজার ছিল। এই আমাকে ন্যাপতাদা নিয়ে গিয়ে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালাম আমি রাজা রামমোহনে। রাজা রামমোহন, তা ধরো রামমোহনের বাসবিদির ছোটবেলা, মানে রামমোহনের বইয়ের মানে ছোটবেলা, সাবুদি এই বাসবিদির ছোটবেলা।
আর রামমোহনের ছোটবেলা করেছিল তিলক, তিলক চক্রবর্তী। এই প্রথম আমার ক্যামেরার সামনে দাঁড়ানো, এই প্রথম আমার নাটক করা। তারপরে ধরো চলছি তো চলছি, এখনো চলছি। আমরা তো মানে আমাদের মানে বাংলা চলচ্চিত্র জগতেরই গর্ব। হুম। প্রচুর দিন হয়ে গেল গো, এই ৬২ বছর চলছে আমি অভিনয় জগতে ঢুকেছি। এই ৬২ বছর ধরে আমি কাজ করে যাচ্ছি। এটা এটা আমি বলি যে এটা ঠাকুরের আশীর্বাদ গো। একদমই। আশীর্বাদ ছাড়া এটা করা সম্ভব না, যে এত বছর। হ্যাঁ, একবারে যে বিশাল কিছু বড় হিরোইন হয়ে গেছি আমি তা হইনি, কিন্তু আমার একটা জায়গা আছে যেখানে ধরো বেরোলে পারে এখনো লোকে ১০টা লোক অন্তত ওই তো রত্না দিয়ে যাচ্ছে, ও দিদি কেমন আছে, এই কথা তো বলে। অতএব এই যে জায়গাটা ধরে রাখা, এটা তো একটা বড় ব্যাপার না? অবশ্যই দিদি, তুমি স্বনামধন্য একজন অভিনেত্রী। তাই এটা ধরো আমি বলি ঠাকুরের আশীর্বাদ। একদম। দিদি, আরেকটা কথা, দর্শকরা হাজারবার শুনলেও তাদের কাছে চির নতুন এই প্রশ্ন, এই কৌতূহল তাদের থাকবেই। বাঙালির হার্টথ্রব, বাংলার অমর হিরো আমাদের মহানায়ক উত্তম কুমার, তার সঙ্গে তোমার কাজ করার অভিজ্ঞতা তুমি যদি একটু দর্শকদের সাথে শেয়ার করো। এটা আমি অনেকবার বলেছি, হ্যাঁ। কিন্তু আমি যতদিন বাঁচবো ততদিনই আমাকে বলতে হবে, আমি জানি। কারণ আমি যে অমর শিল্পীর সঙ্গে অভিনয় করেছি, অতএব আমাকে এটা বলতেই হবে। আমার প্রথম অভিজ্ঞতা দাদার সঙ্গে কাজ করতে গিয়ে ভীষণ ভালো গো। কারণ তখন আমার বোধ ছিল না যে আমি উত্তম কুমারের সঙ্গে কাজ করছি। আমাদের এখানে পিঞ্জর ছবিতে দিলীপ মুখার্জি ডিরেক্টর, তা দিলীপ দা আমাকে ফ্লোরে নিয়ে গিয়ে বললো, চ দাদার সঙ্গে তোকে আলাপ করিয়ে দি, দাদার সঙ্গে তোর সিন আছে। তো দাদাকে তখন আমি জানিই না, আমাকে ফ্লোরে নিয়ে গেল দিলীপ দা, নিয়ে গিয়ে দাদার সাথে আলাপ করিয়ে দিল। দাদা, এই হচ্ছে রত্না, এই অপর্ণা ছোটবেলা এই ছোট বোন করবে। তা দাদা বললো আচ্ছা আচ্ছা, কি নাম জিজ্ঞেস করলো তুমি অভিনয় করেছো? আল্লাহ হ্যাঁ। আচ্ছা, তারপর বললো সিনটা শুনেছো বা পড়েছো? আল্লাহ হ্যাঁ। বললো আচ্ছা ঠিক আছে। তা ধরো ওই সিনে সেদিনকে যা করতে হবে না করতে হবে সবই কিন্তু দাদা আমাকে শিখিয়ে দিলেন। মানে এখানে তাকাবে, এরকম ভাবে বলবে, এখানে এসে দাঁড়াবে, এদিকে কথাটা ঘুরে বলবে, এই কথাটা আমার দিকে চেয়ে বলবে, মানে পুরো অভিনয়টা কিভাবে করতে হবে পুরোটা দাদা আমাকে শিখিয়ে দিলেন। তারপরে ধরো এখানে পিঞ্জরে আমি দাদার সাথে কাজ করেছি দিন ১৫-২০ কাজ করেছি। কলকাতাতেও ধরো ১৫ দিন করেছি, ৫-৬ দিন আউটডোরেও করেছি। তাই এতদিন দাদার সাথে কাজ করতে করতে দাদার সাথে আমি মানে উত্তম কুমার বলে না, আমি মনে হতো আমার বড় দাদা, আমি দাদার সঙ্গে কাজ করছি। আমার তখন ভয়ও করতো না। আর এত ভালোবাসা পেয়েছি আমি ওনার থেকে, যে আমার মনেও হতো না যে আমি উত্তম কুমারের সঙ্গে কাজ করছি, মনে হচ্ছে আমার নিজের দাদা, দাদার সাথে পাঠ করছি। তা দাদা শিখিয়ে দিতেন সমানে কিভাবে কাজ করতে হবে। ধরো আমি শাড়ি পরতে পারতাম না, তখন তো সবে বাচ্চা মেয়ে, তো হ্যাঁ। ফ্রক পরিতো। আমি শাড়ি পরেছি কিন্তু শাড়িটা খুলে যাচ্ছে কাঁধ থেকে, ওই আটকৌড়ে পরে আবার দাঁড়া দাঁড়া কাপড়টা ঠিক করে দিয়ে বলে কোমরটা বাঁধ ভালো করে, কোমরটা ভালো করে বাঁধলাম, বেঁধে আবার আমি দাদার সঙ্গে শর্ট দিতে লাগলাম। এই করতে করতে দাদার সাথে আমার খুব ভালো একটা রিলেশন হলো। আউটডোরে গেছি, আউটডোরে গিয়েও দাদা খোঁজ করেছে, কি কোথায় আছি, কি খাচ্ছি, কি না করছি, এগুলো ভীষণ। আগেকার দিনে আর্টিস্টের না ভীষণ এগুলো ছিল। যেমনি অপর্ণা সেন, উনিও গিয়েছিলেন আউটডোরে। ওই রিনা দিও, কোথায় আছিস, রত্না কোথায় আছে দেখি। আমার ডাক নাম মাটু, সবাই তখন আমাকে মাটু বলেই ডাকতো। খাওয়া দাওয়া ঠিক হচ্ছে, জায়গা ঠিক আছে, তোর অসুবিধে হচ্ছে না। তা এটা শিল্পীদের ভীষণ ছিল, যে যে কোনো শিল্পী আরেকজন শিল্পীর খোঁজ নেওয়া, এ করা। তা এইটা আমি তো ভীষণ পেয়েছি। তারপরে ধরো দাদার সাথে আমি অনেক কাজ করেছি, মৌচাক করেছি, কৃষ্ণকান্তের উইল করেছি। এছাড়া দাদার বাড়ির সঙ্গে আমার ভীষণ ভালো সম্পর্ক হয়ে গেল, কারণ বুড়োদার সঙ্গে কাজ করলাম। বুড়োদার সঙ্গে করতে গিয়ে, বুড়োদা মানে তরুণ কুমার, তরুণ কুমারের সঙ্গে কাজ করতে, একটা এমনই মানুষ যে মানুষটার সঙ্গে তুমি একবার কথা বললে না, মানুষটাকে আর ভুলতে পারবে না। সে তো ১০০ বার। মানুষটাও তোমায় ভুলতে দেবে না, এত ভালো মানুষ ছিলেন। বুড়োদার সঙ্গে বুড়োদার বাড়ি যেতে, তখন দাদার সাথেও আমার ভীষণ হৃদ্রতা হয়ে গেল। মানে সত্যি সত্যি বড় দাদার মতনই আমি ওনাকে ভাবতাম, আর উনিও আমাকে ঠিক ছোট বোনের মতনই ভালোবাসতেন। ওনার বাড়িতে আমার যাতায়াতও ছিল, মাসিমাও আমাকে খুব ভালোবাসতেন। উৎসব বলতে গেলে লক্ষ্মী পুজোর পরের দিন উনি খাওয়া দাওয়া করতেন, নিজে দাঁড়িয়ে থেকে আমাদের সবাইকে খাওয়াতেন। তারপরে দোলেতে উনি এসে সবাইকে খাওয়াতেন, আড্ডা মারতেন। তা এইরকম আড্ডা মারা, খাওয়া দাওয়া, দাদার সাথে দাদার বাড়িতে যাওয়া, এটা তো আমাদের ব্যাপার, আমার মানে আমার সঙ্গে ভীষণই ছিল। মানে চ্যাটার্জি ফ্যামিলিটার সঙ্গে আমার হৃদ্রতা অনেক বেশি বেড়ে গিয়েছিল। তাই দাদা চলে যেতে বড় কষ্ট হয়।
বুড়োদাও চলে গেল, দাদাও চলে গেল, সবাই চলে গেছে, তাই কষ্টটা তো ভীষণই হয়। সত্যি দিদি তুমি ধন্য। আর ঠিকই বলেছো, এই কথা দর্শক মানে অনেক দিদির মুখ থেকে বারে বারে শুনবে, আর সেই শোনা কখনোই পুরনো হবে না। দিদি, তোমার কাছে একটা শেষ প্রশ্ন। প্রত্যেক মানুষের জীবনে তো কিছু অভিজ্ঞতা থাকে, সেরকম তোমারও আছে। তুমি যদি এরকম কিছু অভিজ্ঞতা, সেটা সুখের, দুঃখের, আনন্দের, ভয়ের, যেটা তোমার কাছে স্মরণীয়, যেটা অনেক কম মানুষ জানে বা জানে না, যদি দর্শকদের সাথে একটু শেয়ার করো। হুম, সেটা ধরো, আমি নহবত নাটক করতাম তো। নহবত নাটকটা ধরো মানে বিশাল সফলতা পেয়েছিল। নাটকের জগতে কিংবদন্তি হয়ে গেছে না নহবত। কারণ 8 বছর শুধু প্রফেশনাল থিয়েটারেই চলেছে। তারপর বহু কল শো করেছি আমরা। তাই যখন প্রফেশনাল থিয়েটারে শো করছি, একদিন ধরো সব ফরেনাররাও আসতো দেখতে। একদিন একজন বাঙালি ভদ্রলোক একজন ফরেনার মহিলাকে নিয়ে এলো, এসে বললো যে বাংলা নাটকের উপর থিসিস করছে, তাই নহবত উনি এসেই বলেছেন আমি নহবতটা আগে দেখতে চাই। তা আমি সেই জন্য নিয়ে এসেছি, আপনাদের সাথে আলাপ করাতে নিয়ে এলাম। তা উনি সেই জন্য আলাপ করলেন, এ করলেন করে আমাদের নহবতের একটা ইংরেজিতে সিনাপসিস থাকতো। তা সেই ইংরেজি সিনাপসিসটা ওনাকে দেওয়া হলো, উনি ওটা পড়লেন, পড়ে ফার্স্ট রোতে গিয়ে উনি বসলেন নাটক দেখতে। নাটক দেখতে আমাদের নহবতে তো বিয়ে বাড়ির ওপরে গল্প, খুব মজার। কিন্তু শেষটা একটা সাংঘাতিক বেদনা, যেটা হচ্ছে এই সারা বিয়ে বাড়ি যে মেয়েটা মাতিয়ে বেড়াতো সে আসলে বিধবা ছিল। সেই ক্যারেক্টারটা আমি করতাম। সে লাস্ট জানতে পারছে যে সে বিধবা। মানে যে বরের কর্তা, বরের জ্যাঠা, সে ওকে বলছে তুমি তো বিধবা, কিন্তু তুমি এরকম বিয়ে বাড়িতে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছ, এটা কি তুমি ঠিক করছো? কেন বললো যে জ্যাঠা এসে অবধি বলছিল যে টাকাটা বাকি আছে সে টাকাটা দিন, যে টাকাটা বাকি আছে সে টাকাটা দিন। জ্যাঠার দিক দিয়ে জ্যাঠা বলছে আমাকে যখন আপনারা কথা দিয়েছেন তখন কথা রাখুন। আর বিয়ে বাড়ি মানে আমাদের ফ্যামিলি হচ্ছে অত টাকা এখন এক্ষুনি এক্ষুনি পাওয়া যাচ্ছে না, মানে একজন দেবো বলেছিল সে দেয়নি, এই নিয়ে একটুখানি বচসা চলছিল। যার জন্য এই মেয়েটি কাছে জ্যাঠা হচ্ছে খুব খারাপ লোক, খালি টাকা চায়, টাকা ছাড়া কিছু চায় না। কিন্তু জ্যাঠার আরেকটা মন ছিল যে টাকাটা চেয়েছি কারণ আমি আপনারা কথা দিয়েছিলেন বলে, আপনারা যদি কথা না দিতেন আমি চাইতাম না। শেষকালে দেখা যাচ্ছে যে এই জ্যাঠাই বলছে মেয়েকে, কেয়াকে, যে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি এই মানে বরের 2 বন্ধু এসেছিল শিবু শম্ভু, তার ভেতরে শম্ভুর সঙ্গে আমি তোমার বিয়ে দিতে চাই। তো তখন মেয়েটা বলছে না, কখনো হয় না তা, কারণ আমি বিধবা, আমার কখনো বিয়ে করা সাজে না, আর এটা আমাদের সমাজ মেনে নেবে না, মেনে নিতে পারে না বলে কাঁদতে কাঁদতে ভেতরে চলে যাচ্ছে। তো শেষে এই ছিল সিন, নহবত। লাস্ট সিন। ভদ্রমহিলা এটা দেখে এমন ফিলিংস হয়েছে, ভদ্রমহিলা এত হাউ হাউ করে কাঁদছে তুমি ভাবতে পারবে না। শেষ হয়ে গেছে, লোকজন বেরিয়ে গেছে, আর যা যিনি যিনি নিয়ে এসছেন সে বলছে ম্যাডাম আপনি শেষ হয়ে গেছে, তখনও ভদ্রমহিলা কেঁদে যাচ্ছে। তা তখন উনি ভেতরে এসছেন, এসে বলছে রত্নাদেবী আপনি চলুন একবার ওনার সঙ্গে কথা বলবেন, কারণ উনি এত হয়ে গেছে, ইমোশন হয়ে গেছে যে উনি কেঁদেই চলেছেন, উনি আর মানে কথা বলতে পারছেন না, শেষ হয়ে গেছে আমি বোঝাতে পারছি না, আপনি চলুন আপনি গিয়ে কথা বলবেন, তাহলে হয়তো উনি বুঝবেন। তা আমি কাছে সামনে গিয়ে বললাম ম্যাডাম, ম্যাডাম শেষ হয়ে গেছে নাটক, আপনি কাঁদবেন, এই দেখুন আমার আমার কিছু না, আমি ওই ক্যারেক্টারটা করছিলাম, আমার ক্যারেক্টারটা শেষ হয়ে গেছে, নাটক শেষ হয়ে গেছে। তখন আমাকে ধরে ভদ্রমহিলা খুব কাঁদছে, কেঁদে তারপরে বুঝতে পেরেছে যে ঠিক হয়ে এটা ঠিক কান্নাটা। তখন হাসছেন, হেসে বলছে আসলে আপনি এত ভালো অভিনয় করলেন যে আমি বুঝতেই পারছিলাম না যে আপনি এটা অভিনয় করছেন, আমার মনে হলো আপনি যেন সত্যি সত্যি বিধবা হলেন, আর উইডোর যে কষ্ট সেটা আমি যেন আমি ফিল করতে পারছিলাম। একজন শিল্পীর কাছে এর চেয়ে বড় পাওনার কি আছে? ধরো একজন একদম মানে ফরেনার, তিনি আমাদের ল্যাঙ্গুয়েজ বোঝেন না, কিন্তু তার ফিলিংস এত ভালো হয়েছে দেখতে দেখতে যে তিনি কান্নায় ভেঙে পড়েছেন। তাই এটাই তো আমার কাছে সবচেয়ে বড় পাওনা। এর চেয়ে বেশি আমি আর কি বলতে পারি? এটা তো ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কি। একদমই। এই জন্যই তো আজকে রত্না ঘোষাল চলচ্চিত্র জগতের একটা গৌরবময় নাম, যে নাম বাংলা চলচ্চিত্র জগতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দিদির কথা শুনতে শুনতে গায়ে কাঁটা দিচ্ছিল, এই লাস্ট কথাটা সত্যি গায়ে কাঁটা দিচ্ছে। এরকম মানে এনাদের কাছে যত শুনবো, যত জানবো, তত তো শিখতে পারবো। যেরকম একটা জিনিস জানলাম যে সত্যি আগে আমি
আমরা যখন কাজ করেছি তখনও দেখি, আমি এখনকার প্রজন্মের মধ্যে নেই বলবো না, তবে সরি টু সে খুবই কম। আগে শিল্পী আমরা ফ্লোরে ঢুকে গুরুজনদের প্রণাম করতাম, বা এই যে তোমার মুখে শুনলাম যে শিল্পীরা শিল্পীদের খোঁজ নিতেন, এখনো আছে কিন্তু হয়তো সেই রকম নেই। না না, তো ব্যাপারটা কমে গেছে। হ্যাঁ, তো দিদির কাছে থেকে অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম, এবং সব থেকে বড় কথা খুব ভালো কিছু অভিজ্ঞতা আমারও হয়ে গেল। আমাদের তো গল্প ফুরোবে না, কিন্তু সময় তো ফুরোয়। তাই আজকে আমাদের এখান থেকে বিদায় নিতে হবে, আবার আসবো রত্নাদির কাছে অন্য কোনো গল্প নিয়ে। শিল্পী ক্রিয়েশনসকে এইটুকু তোমার অমূল্য সময় থেকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার। এইরকম অজানা কথা জানতে চাইলে শিল্পী ক্রিয়েশনস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার প্লিজ।